সবাই একটু চুপ কর। পড়াশোনা কি রোজার মধ্যে এসে আগের চাইতে বেশি হচ্ছে না কম হচ্ছে? কম হচ্ছে? সিরিয়াসলি কম হচ্ছে? একটু কম, বেশি না। দুই একজন বলতে পারবি না যে বেশি হচ্ছে? একজনেরও বেশি হয় নাই? আচ্ছা, আপনাদের তো বেশ কয়েকবার রিভিশন হয়েছে, এখন আপনারা ফাইনালি কি পড়ছেন? লেকচার শিট, গাইড, এগুলোই? তাহলে আপনাদেরকে একটা পেরেশানি দিই। আচ্ছা বলেন তো, লেকচার শিট যত ভালোই হোক না কেন, বইয়ের মতো গোছানো? হ্যাঁ, বইটাতে যখন একটা টপিক আলোচনা করা হয় খুবই মোর স্পেসিফিক করে, হ্যাঁ, দেখবেন লেকচার শিট বলেন, নিউরনের গাইড বলেন, আর যেটাই বলেন না কেন, সেগুলোতে সব কিছু আছে বিক্ষিপ্তভাবে। আচ্ছা, বিক্ষিপ্ত জিনিস কখনো মাথায় থাকে? হ্যাঁ, যদি এরকম হতো যে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি ঠিক আপনার দর্শনে পড়াতেন তাহলে কি পড়াতেন, তাহলে আমি কি বলতাম জানিস? যে লেকচার শিট, গাইড, বাজারে যা যা পাওয়া যায়, ইভেন আমার কোচিং থেকে যা কিছু দেওয়া হয়েছে সেগুলো সব ফেলে দিয়ে অরিজিনাল বইগুলো সামনে নিয়ে আয়। আর ঠিক আছে, সামনে নিয়ে দাগিয়ে সেগুলো সিকুয়েন্স অনুপাতে ধারাবাহিকভাবে পড়, সেগুলো মাথায় থাকবে এবং কেউ বলবে না। কিন্তু আমি যদি এটা করি তাহলে এই যে এতগুলো ব্রাঞ্চ বাইরে আছে, বলবে তাহলে আপনার হেল্প নেওয়ার কি দরকার আছে আমাদের? নিউরনটা সরাতো না, মানে ব্যবসায়িক কারণে এগুলা করেছি। কিন্তু দেখবেন যত ভুল ভ্রান্তিও লেখা শিটে, ঠিক আছে? বইয়ে ভুল থাকে, বইও থাকে কিন্তু খুবই মিনিমাম। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের এখন পরামর্শ দিই। এখন কি শুধু আপনারা নিউরনের জন্য আমার কাছে এখানে আসেন? হ্যাঁ, না আমার জন্য কথা বলিয়েন না। ঠিক আছে, চান্স পাওয়ার জন্য তো এসেছেন, তার মানে ব্যবসায়িক সম্পর্কটা তো শেষ। আপনাদের সাথে মিশতে যে সম্পর্ক ডেভেলপ করেছে সেটা হলো পারিবারিক সম্পর্ক। আমি আজকে সকালে একটা ব্যাচে কথা বললাম, তো ওরা বলতেছে যে ভেবেছিলাম যে বাসায় অনেক টিচারের কাছে পড়েছি, বাপ মার অত্যাচার শুনেছি, এই করছি সেই করছি, একটু ফ্রি হওয়ার জন্য বাপ মার কাছ থেকে দূরে থাকবো, যন্ত্রণা থাকবে না। কিন্তু নিউরনে এসে আরেকটা যন্ত্রণা শুরু হয়েছে, সেটা আপনার যন্ত্রণা। হ্যাঁ, বাপ মারা বুঝে না তাই অনেক কিছু বলে না, কিন্তু আপনি এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমাদেরকে ছাড় দেন। আরেকটা পেরেশানির মধ্যে পড়ে গেছি এখানে এসে। তো সারাক্ষণ পড়ো, ফোন ইউজ করো না, আড্ডা মারো না, মিথ্যা বলো না, ক্রিটিসাইজ করো না, এত হিজিবিজি, এত রেস্ট্রিকশন, জাঙ্ক ফুড খেও না, ফাস্ট ফুড খেও না, নানান কোনো কিছু। ঠিক আছে, তার মানে এটাই যে আমরা আসলে একটা পারিবারিক অ্যাটমসফিয়ারে যাচ্ছি, রাইট? পরিবার যেমন সুপারভিশন রাখে, আমি সেই পরিবারের রেফারেন্স নিয়ে আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হলো যে ঠিক এই সময়টাই আপনারা তো গাইড, লেকচার শিট, কোশ্চেন ব্যাংক সব মুখস্থ করেছেন। এখন আপনাদের উচিত মূল টেক্সট বইটা বাইর করে মনে মনে টার্গেট যে আগামী 4 দিনে এই টেক্সট বই শেষ করব। এই বলে বইটা একটা করে পেজ উল্টাবেন। আপনারা তো দীর্ঘদিন ধরে পড়ে ফেলেছেন, আপনি বুঝতে পারবেন যে কোনগুলো। বইয়ে একটা জিনিস কি, ওই জানা জিনিসই সিকুয়েন্স অনুপাতে দেওয়া আছে, ধারাবাহিক সিরিয়ালে। ধরেন যে যদি পা থেকে শুরু করে তাহলে একটু একটু করে মাথা এসে শেষ করবে। কিন্তু লেকচার সিটের ঘটনা ঘটে এরকম যে একবার পায়ের মনে করেন যে বৃদ্ধাঙ্গুলি, তারপরে হঠাৎ করে চলে গেছে চুলে, হ্যাঁ, তারপরে চলে গেছে হাতে, তারপরে চলে গেছে পিঠে, মানে কোনো ধারাবাহিকতা নাই। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো কিছু পড়বো তখন যদি প্রথমে চুলের পরে কপাল, কপাল পরে এই যে চোখের কি বলে এটাকে, ভ্রুর পরে চোখ, তারপরে গাল, হ্যাঁ, তারপরে ঠোঁট, তারপরে এটা কি বলে, ঠিক আছে, এইভাবে আসি, তাহলে সেগুলো মনে রাখা সহজ না? বিক্ষিপ্তভাবে হলে সহজ। তো এখন বিষয়গুলো হলো যে সবাই এই বিক্ষিপ্তভাবে পড়তে গিয়ে মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলে। হ্যাঁ, কিন্তু আপনারা তা করলে কি আপনাদের চলবে? আপনার তো চান্স পাইতে হবে। এজন্য যে কাজটা করবেন, টেবিলটাকে আগে ফাঁকা করবেন। ফাঁকা করে এমনি যা পড়ছেন সেটাকে একটা পার্ট হিসেবে ভাগ করে নেন, যেটা ট্র্যাডিশনাল পড়া, আর এক্সট্রা পড়া হিসেবে একটা করে বই টেবিলে রাখেন, যে 3 দিনে বা 4 দিনে এই বইটা শেষ করব। পেজ উল্টাতে থাকেন, দেখবেন যে আপনার সব পড়া হয়ে গেছে।
কিন্তু ওই সিকোয়েন্স অনুপাতে পড়লে আপনার মেমোরাইজিং ক্যাপাসিটিটা বাড়বে, ঠিক আছে। আর মজার ব্যাপার হলো আপনারা বলছেন যে রমজান মাসে পড়াশোনা হচ্ছে না, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদেরকে সারা সময়টাই বলেছি যে দেখেন আপনাদের রুটিনে ভুল আছে, বলেছি সেই রুটিন কেউ ফলো করেননি। আমি বলেছি আর্লি ঘুমাতে যান, আমি বলেছি ভোরে ঘুম থেকে উঠেন, দেখেন আপনারা কিন্তু সেটা পালন করেন নাই। কিন্তু রমজানের এই সময়ে এসে একটা মজার ঘটনা ঘটলো, আপনি না চাইলেও রিলিজিয়ান সেন্টিমেন্টের কারণে আপনাকে ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এখন অনেকের এক্সকিউজে স্যার ক্ষুধা পেটে কি পড়াশোনা হয়? হ্যাঁ, মজার ব্যাপার হলো এই সময় পড়াশোনা বেশি হওয়ার কথা। কেন বেশি হওয়ার কথা? আপনি দিনের বেলায় 2-1 ঘন্টা পর পর কিছু না কিছু খাচ্ছেন, সবসময় স্টমাক বিজি আছে। মজার ব্যাপার হলো আপনি একবার খাবার পরে আপনার ওই স্টমাকের খাবারটাকে ডাইজেশন করবার জন্য আপনার টোটাল এনার্জির একটা বড় অংশ, কোথাও একটা শুনেছিলাম যে 40% এনার্জি স্টমাকের ওই ডাইজেশনের কাজে যায়। আচ্ছা বলেন তো, যখন আপনার টোটাল মনে করেন এটা একটা, যদি আমি একটা পৃথিবী ধরি, তাহলে এই পৃথিবীর 40% জনগণ যদি কোনো একটা স্পেসিফিক কাজে ব্যস্ত থাকে, তার মানে আপনার যদি কোনো একটা টাইট শিডিউলে আপনাকে থাকতে হয়, 40% আপনার সৈন্য কম, আপনার কি সেই কাজে বাড়তি কনসেন্ট্রেশন থাকবে? তার মানে এই যে দিনের পুরো সময়টাই আপনার কিন্তু ওই এনার্জিগুলো সঞ্চিত থাকতেছে, মানে ওই জনগণ আপনারই থাকতেছে। ওই জনগণকে যদি আপনি এখন কাজে লাগাতে পারেন তাহলে আপনার মানে দূর হয়ে গেলে সমস্যা। রমজান মাসে আরেকটা রুটিন, মানে আরেকভাবে আপনাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, সেটা হলো এই যে সাফিসিয়েন্ট ঘুমের কথা আমি বলি। আপনি যদি রাত্রি 10টার সময় ঘুমাতে পারেন, ঘুম থেকে উঠলেন কটার সময়? 3টার সময়। রান্না করতে হয় কয় ঘন্টা গেল? 5 ঘন্টা। 11, 12, 1, 2, 3, 5 ঘন্টা। এবং ওই সময়টায় উঠে আপনি 7টা পর্যন্ত পড়লেন, তাহলে তো এনার্জি ঠিক আছে। আচ্ছা, ঠিক থাকলো। ঠিক থাকবার পরে আপনি প্রয়োজন 9টার সময় আবার ঘুমান 1 ঘন্টার জন্য, 10টার সময় 1 ঘন্টার জন্য ঘুমান, বিকেলে টায়ার্ড লাগছে 1 ঘন্টার জন্য ঘুমান। খালি এই রমজান মাসে যদি একটা সিকোয়েন্স আপনি মেনটেনেন্স করেন, একটা ইনস্ট্রাকশন যে রিলিজিয়ান একটা ফ্যাক্টের কারণে আমি ফোন ইউজ করব না, রিলিজিয়ান একটা সেন্টিমেন্টের কারণে আমি আড্ডা দিব না, তাহলে কয়েকটা জিনিস থেকে অটোমেটিক আপনি দূরে থাকছেন। আপনি কি রমজানে আর জাঙ্ক ফুড খাচ্ছেন? খাচ্ছেন না। ফাস্ট ফুড খাচ্ছেন না। এবং না খাওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে, এটাকে আরেকটা একটা বিজ্ঞানসম্মত একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক এই সময় কিন্তু ব্রেনের ম্যাচুরিটি বাড়ে। কেমন বাড়ে? শুধু ব্রেন না, পুরো শরীরেরই। এটাকে বলা হয় অটোফেজি। হ্যাঁ, যখন আপনি ক্ষুধার্ত থাকছেন তখন যে জিনিসটা হয় কি, এই যে আপনার প্রত্যেকটা কোষে কি হয়, কোষে তো রান্নাঘর হয় না, আছে না কি, মাইটোকন্ড্রিয়া আছে না। এখন আমি মাঝে মাঝে বলি যে এই যে রান্নাঘরে ওই কিচেন রুমে যদি অনেক ময়লা টয়লা থাকে, খাবার টাবার থাকে, কি দুর্গন্ধযুক্ত হবে না? রমজান মাসে যে জিনিসটা হয়, ক্ষুধার্ত থাকলে এই শরীরের বায়োলজির ধরনটা হলো এরকম যে সবল কোষগুলো দুর্বল কোষকে খেয়ে ফেলে। মজার ব্যাপার হলো সারা বছর পরে ওই একটা মাসে শরীরটাকে তার ইমিউনিটি এবং শরীরের স্ট্রেংথ বৃদ্ধি করবার জন্য দুর্বল অংশগুলো চলে যায়, আনওয়ান্টেড ফ্যাট এটা সেটা আউট হয়ে যায় শরীর থেকে। তার মানে এখন যা কিছু আছেন সেটা হলো সলিড আছেন। খালি এই সময়টাই যদি এই অভ্যাসটাকে আপনি পার্মানেন্ট অভ্যাসে পরিণত করতে পারেন এবং এই সময়ের এই অভ্যাসগুলোকে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম টুম রেস্ট এই জিনিস সাফিসিয়েন্ট করতে পারেন, তাহলে একসাথে আপনার ইহলৌকিক সমৃদ্ধিও ইনশিওর হবে, পরলৌকিক সমৃদ্ধিটাও ইনশিওর হবে। সুতরাং আমি তো মনে করি যে এই রমজান মাসেই প্রত্যেকটা ছেলে মেয়ের সত্যিকারের পড়াশোনা ডেভেলপ করার জন্য সবচেয়ে সুইটেবল টাইম। কারণ পুরো পৃথিবী, বাংলাদেশ তো মুসলিম কমিউনিটি বেশি, 95% মুসলমান। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আমরা প্রাসঙ্গিকতা দেখে অভ্যস্ত হই, মোটিভেশন পাই অন্যরা কী করছে তা দেখে। হ্যাঁ ঠিক আছে। সুতরাং দেখবেন যে আপনি রোজা না থাকতে চাইলেও আপনাকে ভোরে উঠতে হবে সম্মান বাঁচানোর জন্য। অনেকে উঠেন কিন্তু, রাইট? ঠিক আছে। আপনি রোজা না থাকলেও কিন্তু আপনাকে ইফতারিতে বসতে হয়। কিন্তু আরেকটা ভুলও অনেকেই করছে। ভুলটা হলো যে জায়গায় এই রমজান উপলক্ষ করে লোকজন তার খাওয়া বাড়িয়ে দেয়। এটা সম্পূর্ণ ফালতু একটা কনসেপ্ট। হ্যাঁ, রমজান যে উদ্দেশ্যে দেওয়া সেই উদ্দেশ্য না করে বেশি বেশি খাওয়া, এই জন্য সবকিছু দাম বেড়ে যায়। দেখেন খেয়াল করে, আপনি যখন ইফতার করবার পরে একদম মনে করেন যে গলা পর্যন্ত খাচ্ছেন, পরবর্তী 3 ঘন্টা আপনার ভয়ঙ্কর খারাপ যাচ্ছে সারাদিনের চাইতে। না খেয়ে থাকলেও এত কষ্ট হয়নি, কিন্তু খাওয়ার পরে কষ্টটা বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, স্বীকার করেন এটা? আপনার জীবনে এটা ঘটতেছে। হ্যাঁ, অথচ ইফতারের পরে মনে হয় দুনিয়া খেয়ে ফেলবো।
ঠিক আছে। আর ওই অতিরিক্ত খাওয়ার জন্য আপনি আবারও 10টা পর্যন্ত জ্যাম, আপনার মধ্যে তখন আরও অশান্তি, ভাল লাগছে না, মাথা ঘুরাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে ওটাকে ডাইজেশন করবার জন্য সবাই যাই মানে ওখানে নিজেকে ইনভেস্ট করছে। তো আপনারা তো স্মার্ট স্টুডেন্ট, তাই কি না? আপনারা যে কারণে নিউরনের ছেলে মেয়ে স্পেশাল, সেটা হলো ইনোভেশনের জন্য, হ্যাঁ, আইডিয়ার জন্য, এবং সত্যিকারের শিক্ষার প্যাটার্ন কোনটা তার জন্য, রাইট? সত্যিকারের বিজ্ঞানসম্মত রাস্তা কোনটা তার জন্য আপনারা স্পেশাল। এবং আমি বিশ্বাস করি যে রেজাল্ট হলেও দেখবেন যে ওই আপনারা ম্যাক্সিমামই চান্স পেয়ে গেছেন, বিগত দিনে তাই দেখে এসছে, এবারও তাই ঘটবে, হ্যাঁ। কিন্তু যারা এই যে পাবে না, খেয়াল করে দেখবেন, পরেক্ষণে আপনি মিলা দেখবেন। আজকে আমার এই মানে ভিডিওগুলো যদি সম্ভব হয় সেভ করেও রাখবেন, যে পরে মিলা দেখবেন যে আপনার পাশে যে মেয়েটা ছিল, যার লাইফস্টাইলটা এখন ঠিক আমি যেভাবে বলছি সেরকম না, বিশ্বাস করেন যে ওই ফেল মারছে আগে, ঠিক আছে, এই ঘটনাগুলোই ঘটে, তখন আপনার মনে হবে না স্যার ওয়াজ রাইট, এটা আপনাদের মনে হবে। তো আমি আপনার প্রতি যে ইনস্ট্রাকশন করব সেটা হলো, রমজানে সারাদিন না খেয়ে থাকবার পরে প্রথম কথা হলো যে ইফতারিতে অনেক কিছু নিয়ে বসবেন না, অনেক কিছু নিয়ে বসবেন না, হ্যাঁ, ঠিক আছে। যত হালকা খাবার খাওয়া যায়, হ্যাঁ, পারতপক্ষে এই মুড়ি, এই কি বেগুনি, এটা সেটা, এই সকল না খেয়ে প্রয়োজনে ওই টাকা বাঁচিয়ে আপনি সরাসরি ভাত খেয়ে নেন একটু আর্লি, ঠিক আছে, ওটা আপনার জন্য সবচেয়ে, এবং তবে পেট একটু ফাঁকা রেখে, পুরোপুরি না, হ্যাঁ, ঠিক আছে, একদম গলা পর্যন্ত না, হ্যাঁ, তাহলে ভোরে অন্তত ঠিক মতো খাইতে পারবেন, সারাদিনের এনার্জিটা ঠিক থাকবে, হ্যাঁ। তবে এটা মাথায় যদি রাখতে পারেন তাহলে আপনার আর কষ্ট বাড়বে না। আপনার যখনই ক্ষুধা লাগছে আপনি মনে রাখবেন তখনই আপনার শরীরে কিন্তু ওই কাজটা চলছে, ঠিক আছে, যে শরীরের আবর্জনা পরিষ্কার হচ্ছে, মানে সবলগুলো দুর্বলগুলোকে খেয়ে ফেলতেছে, ঠিক আছে। এবং এই মাসটাই হলো আপনার শরীরের টোটাল ইমিউনিটি, আপনার কনফিডেন্ট, আপনার সব কিছু বাড়ানোর জন্য, এবং ব্রেনটাও নিশ্চয়ই আপনাকে এইভাবেই সাপোর্ট দেবে। তো যাই হোক, আমি বলবো যে এই রমজানটাই আননোয়িংলি আপনাদের জন্য কারেকশনের মাস, ঠিক আছে। আমি একটু হতাশ যে আপনারা বললেন যে পড়াশোনা কম হচ্ছে। পড়াশোনা কম হওয়ার পিছনে কারণটা হলো আপনার লাইফস্টাইল এখনো কারেকশন নেয়নি, ঠিক আছে। যদি আপনার লাইফস্টাইলে কারেকশন থাকতো তাহলে দেখতেন নিরবিচ্ছিন্ন। আরেকটা কারো কারো স্বভাব আছে যে একবারে সেহরি খেয়েই ঘুমাবো, আছে না আপনাদের মধ্যে, হ্যাঁ, যে সেহরি খেয়েই ঘুমাবো, একটা ফালতু ডিসিশন, ঠিক আছে। সারাদিন ঘুমিয়েও রাতের 1 ঘন্টা কম ঘুম হলে আপনি পোষাতে পারবেন না। অতএব খবরদার, হ্যাঁ, এই ভ্রান্ত ধারণায় যাবেন না। যখনই রাত্রি 10টা বাজতেছে সব কিছু অফ টফ করে দিয়ে ঘুমাতে যান। আপনার দেখে আপনার যারা আশেপাশে আছে তারাও ঘুমাতে যাবে। একটা ভালো অভ্যাস ডেভেলপ করেন, করে ঠিক ভোরে 3টার সময় উঠেন। ওই রান্না বান্না করাও এক ধরনের ব্যায়াম, তো হ্যাঁ, ঠিক আছে, ব্যায়াম ট্যায়াম হয়ে গেল। আবার ওখানে খাওয়ার সময় সারাদিন না খেয়ে থাকতে হবে, খাই বেশি করে, ওই সালাদেরই অ্যাসিডিটি হবে, ওরই তখন ইনডাইজেশন হবে, নানা রকম সমস্যা তৈরি হবে। এরকম কোনো সমস্যায় যাওয়ার কোনো সুযোগই নাই। আর এই সময় যারা ভ্রান্ত পথের মানে যাত্রী, তারা ভুল করবে, ঝুটঝামেলা করবে, মাথা ঘোরাচ্ছে, পড়া হচ্ছে না, এই করছে না, সেই করছে না, ঠিক আছে। আর এই সুযোগে আপনাদের পড়াশোনাটা ভালো হবে, হ্যাঁ। এবং দিন শেষে সত্য এবং পরিশ্রমীরা জিতে যাক। সবাই মনে করে যে বেশি পরিশ্রম করলে জিতে যায়, কিন্তু কখন পরিশ্রম করতে হয় এটা না জানলে কি জিতবে, হ্যাঁ, ঠিক আছে। তো কখন পরিশ্রম করতে হবে এই ইনস্ট্রাকশন পাওয়া সত্ত্বেও আপনারা যারা গ্যাফলতি করে নিজের ক্ষতি করছেন, তাদের ভয়ঙ্কর দিন শেষে কোনোভাবে এই ক্ষতিটা পোষাতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে প্রথম কথা হলো যে শুধুই লেকচার সিট ওরিয়েন্টেড হবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা লেকচার সিটে অনেক ভ্রান্তি থাকতে পারে। আপনারা মূল টেক্সট বই ওরিয়েন্টেড হবেন। আপনারা কেউ ম্যাথের জন্য ক্লাস 8-এর অঙ্ক বই শেষ করেছেন, অঙ্ক বই শেষ করতে কয়দিন লাগবে? আমার বিশ্বাস অঙ্ক বইটা নিয়ে যদি কেউ মনে করেন যে 2 দিনে শেষ করব, 100% শেষ করা সম্ভব, হ্যাঁ, গেল। আমি ইংরেজির কথা বলি, এরকম ক্লাস 8-এর ইংলিশের যে সিলেবাস আছে, বেশি দূর যাওয়া না, ক্লাস 8-এ যে সিলেবাস আছে শুধু ওই সিলেবাসটা ভালো করে বুঝে বুঝে পড়েন, আর ভকুবুলারি একটু জানেন। আপনার 20% মার্কস, মানে 100% মার্কসই কমন পাবেন, 20% মানে 20 তো আছে নাকি ইংরেজিতে, পুরোটাই কমন পাবেন, গেল। বাকি থাকলো কি বাংলা। বাংলা তো আপনার টেক্সট বই মুখস্থ করেছেন, তাই কি না? মূল টেক্সট বই মুখস্থ করেছেন। 2-3টা প্রশ্ন ইয়া থেকে আসবে, সাহিত্য অপশন থেকে আসবে। এবং সাহিত্যে কিন্তু অনেকগুলো পড়তে হয় না, ওই হাতে গোনা 10-15টা লেখক বা কবি বা এই সেই যারা যে কয়েকটা অ্যাজ ইউজুয়াল পড়ে, গেল, বাংলাও চলে গেল। বাকি থাকলো কোনটা? সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানে
হ্যাঁ, এটা একটা বড় সিলেবাস। কারণ সাধারণ বিজ্ঞান বলতে আমরা 9, 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বই বুঝি। হ্যাঁ, ঠিক আছে। তবে আমরা বিগত কয়েক বছরে দেখেছি ডিপ্লোমার বিজ্ঞানে আমাদের যে লেকচার সিট আছে, যেগুলো ভুল আছে সেটা ভিন্ন কথা, কিন্তু 100%ই কমন পড়ে। হ্যাঁ, ঠিক আছে। বিএসসিদের ক্ষেত্রে আলাদার কথা বলছি, বিএসসিদের ক্ষেত্রে আমার মনে হয় টেক্সট বই পড়া উচিত, ওখানে সব কোনো কমন পড়ে না। হ্যাঁ, ঠিক আছে। গেল সাধারণ জ্ঞান, আপনাদের আজিম স্যার যা কিছু পড়িয়েছে বিশ্বাস করেন 20-এ 20ই পাবেন, আপনারা 20-এ 20 পাবেন। আপনাদেরকে নিয়ে আমার টার্গেট এই ব্যাচ থেকেই দেখবেন এবার অ্যাডমিশনে প্রথম 10 জনে 2-3 জন থাকবে, সিরিয়াসলি বলছি। আপনাদের এই ব্যাচ থেকেই আমি ওই একটা কলেজের কথা বলিনি, কিন্তু আমি বলেছি সারা বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায়। হ্যাঁ, এবং আমি চাই যে আজকে আমি যে উইশটা করলাম, হ্যাঁ ঠিক আছে, তখন যেন ওখানে যা কমেন্ট করেন হ্যাঁ স্যার আপনি অগ্রিম বলেছিলেন, এটা যেন হয়। এবং এটার জন্য আমি কনফিডেন্ট এই জন্য যে আমি বিশ্বাস করি আমি শুধু বলাতেই আপনারা সীমাবদ্ধ না। আপনাদের সবচেয়ে বড় স্পেশালিটি এবং আমার খুশির কারণটা হলো এটা যে আমি বলার পরে আপনারা সেটা পালনও করেন, এটা আমি দেখেছি। এই জন্য আমি এই কনফিডেন্সটা রাখছি, ঠিক আছে। আমার ছেলে মেয়েকে যদি আমার কেউ জিজ্ঞাসা করে যে এই যে এত ছেলে মেয়ে আপনি পড়ান, আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি, তাহলে আমি বলবো যে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা হলো আমার ছেলে মেয়ে শুধুই অ্যাজ ইউজুয়াল বললাম আর শুনলাম কি শুনলাম না এরকম ঘটে না। আমি যা বলি তা সেটা শুনে, হ্যাঁ ঠিক আছে, এবং সেই অনুপাতে তাকে সাজায়, সেই অনুপাতে তার রুটিন সেট আপ করে, ঠিক আছে। এবং আমি দেখেছি যে আপনারা সেটা খুব স্পষ্টভাবেই সেটা করেন। হ্যাঁ, আমার এটা সবচেয়ে বড় শান্তির একটা ঘটনা। আপনার মেধা কম থাকতে পারে, কিন্তু আপনি চেষ্টাটুকু করেন, এটা আমি কনফিডেন্ট, ঠিক আছে, এবং আমি তাতে খুশিও। তো যাই হোক, তাহলে মূল টেক্সট বই আপনাদের পড়ার প্র্যাকটিস করা উচিত। তারপরও যারা একটু সময় পাবেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বই বিজ্ঞানের ক্ষেত্রে জাস্ট একটু উল্টিয়ে ওগুলো পড়াই আছে আপনার। হ্যাঁ, আর আপনি পড়াটা বুঝতেও পারবেন। আমি সকালের ক্লাসে বললাম এই যে দেখেন ধরনটা কেমন হয়। আপনাদের কেউ যে বেনিয়া সহ কলা পড়াইছে না, আমি মনে হয় সেদিন আপনাদের ধরলাম যে আপনাদের সবচেয়ে কমফোর্টেবল মানে রঙের নাম কি বলেন তো? আপনাদের সবচেয়ে কমফোর্টেবল রঙের নাম কি? হ্যাঁ, সবচেয়ে কমফোর্টেবল রঙের নাম কি? 7টা রঙের মধ্যে দেখেন কোন রঙে আপনার চোখের জ্যোতি বাড়ে। হ্যাঁ দেখেন, হ্যাঁ অবশ্যই সবুজ, এবং যেটাতে জ্যোতি বাড়বে সেটাই আপনার চোখের জন্য কমফোর্টেবল রং। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, আপনি কিন্তু জানেন বেনিয়া সহ কলা মিডিলে সবুজ আছে, এই জন্য এই কাহিনী। খালি আপনাদের মধ্যে যে জিনিসের অভাব সেটা হলো আইকিউর অভাব। আমি সকালে প্রশ্ন করছিলাম যে হলুদ রঙের পাশের রং কি, তখন হলুদ রঙের পাশের রং হ্যাঁ শুধু একটা বললো সবাই, হ্যাঁ শুধু একটা বললো, কিন্তু হলুদ বর্ণের পাশের রং কি শুধু একটা? তার মানে হলো 2টা। আপনাকে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করি কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল। কোন রঙের বিচ্ছুরণ সবচেয়ে কম? সবচেয়ে কম কোনটা? লাল। বেশি কোনটা? বেগুনি। দেখেন আপনারা জানেন। আমি যদি আপনাকে এবারে একটু ঘুরিয়ে প্রশ্ন করি, এবারে একটু অ্যান্সার করেন তো যে কোন রঙের বিক্ষেপণ বা তরঙ্গ দৈর্ঘ্য এবং বিচ্ছুরণ এই তো সমান 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 সমান। দেখেন সবাই আতঙ্কে আটকে গেছেন। হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাঁ এখন লাইনে আসছেন, মানে একটু চিন্তা করেছেন তাই বলতে পারলেন। হ্যাঁ ঠিক আছে, একই জায়গা থেকে অন্য সাধারণ স্টুডেন্টরা সাধারণভাবে ভাববে, কিন্তু মজার ব্যাপার হলো ওই টপিকটাকে যে যত বেশি ভেঙে চুরে এদিক ওদিক এই সেই করে নিয়ে ঘুরে ফিরে বাইরে কিন্তু কোশ্চিন হয় না। হ্যাঁ ঠিক আছে, সমস্যাটা বেঁধে যায় ওই একটা জায়গাতেই। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করতেছি হ্যাঁ যে আপনার বাড়ি এখান থেকে কত কিলো দূরে, তো বলে যে 50 কিলোমিটার দূরে। আমি বললাম যে বাবা কত মাইল দূরে? কয় স্যার এটা তো আমি আর জানি না। হ্যাঁ, এটা আমি আর জানি না। অদ্ভুত ব্যাপার দেখেন, অথচ সে এটা জানে হ্যাঁ যে 1 কিলোমিটার সমান 0.7 সামথিং, এটা মাইল। তাহলে ওখানে ফেলে যে সেটা বাইর করতে হবে এই বুদ্ধিটা তার নাই। আসলে চান্স পেতে চাইলে ওই বুদ্ধিটুকু লাগবে। হ্যাঁ, চান্স পেতে চাইলে ওই বুদ্ধিটুকু লাগবে। যে আমি জিজ্ঞাসা করলাম বুড়ি তোমার হলো রক্তের টেম্পারেচার কত বলো তো? তো আমাকে বলে যে রক্তের টেম্পারেচার স্যার এটা তো 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আমি ওকেই বলছি যে সেলসিয়াসে জিজ্ঞাসা করিনি বুড়ি,
ধরো তোমার রক্তের টেম্পারেচার হলো 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত ডিগ্রি ফারেনহাইট? হ্যাঁ ঠিক আছে, এখন ওইটা যে একটু বের করতে হবে ফর্মুলায় ফেলে, হ্যাঁ ওই দিকে নাই। তো বেসিক্যালি যার মধ্যে ওইভাবে ভেঙে নিয়ে একটা থেকে আরেকটা জিনিস বের করবার মানসিকতা আছে, সেই হবে উইনার দিন শেষে। আমি একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, এই তোকে যদি জিজ্ঞাসা করি এখন কয়টা বাজে বল, কয়টা বাজে? 4:15 বাজে। আমি তোকে 3 বছর পরে জিজ্ঞাসা করলাম কয়টা বাজে, তুই ঘর খাতাতে লিখে রাখছিস 4:15। এই যে এখন একটু সতর্ক হয়েছিস যে না স্যার এটা অবশ্যই PM আগে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন একটা সামনে চলে আসলো PM, AM, এটা মানে কি, ওইটা মানে কি। আসলে সব জায়গায় তোকে প্রশ্ন করবার অ্যাবিলিটি রাখতে হবে, ঠিক আছে? তো এটা তো এনজয়ের ব্যাপার, তাই কি না? জানা জিনিসকে আমি একটু ভেঙে ভেঙে দেখতে চাই। এখন যে প্র্যাকটিসটা করা উচিত এটাই, তোর জানা জিনিসকে এভাবে ভেঙে ভেঙে দেখা উচিত। জানিস তো তুই মুখস্থ করেছিস যা রক্তের, হ্যাঁ ঠিক আছে, শ্বেতকণিকা, এরা 5 ভাই, এর মধ্যে কেউ দানাদার কেউ অদানাদার, হ্যাঁ ঠিক আছে, দানাদার এইটা, অদানাদার এইটা এইটা এইটা। এখন ওই দানাদারকে নিয়ে ভাবছিস দানাদার থেকে কি কি সেক্রেশন হয়, কি কারণে এইটা, অদানাদার থেকে কি কি সেক্রেশন হলো, মানে এইটা হলো এইটা। আর্গুমেন্ট করে আরো গভীরে যে প্রশ্ন, তখন তোর মধ্যে আর ডাউটগুলো দূর হয়ে যাবে। মজার ব্যাপার হলো এই কনফিডেন্টটাই হলো তোমার আইকিউ লেভেলটা বাড়িয়ে দিবে এবং তোমার প্রশ্ন করবার ধরনই তুমি কতটুকু জানো সেটা তোমাকে ডিটারমাইন করে দিবে। হ্যাঁ ঠিক আছে, তো এই জায়গায় এসে তোরা আর চিন্তা করিস না। তো আমি চাই যখন পড়তে ইচ্ছে করছে না তখন সহজ একটা সাবজেক্ট বেছে নিয়ে ওই সাবজেক্টটাকে এইভাবে প্রশ্ন করে করে গভীর থেকে গভীরে যাওয়ার মেন্টালিটি যদি তৈরি হয়, তাহলে দেখবি যে ওই সকল পারপাসে একটা ফুল কনফিডেন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবং ওই অভ্যাসটাই তোর আগামী দিনে বেশি জানবার জন্য রাস্তা তৈরি করে দিবে। ঠিক আছে, সুতরাং এই রমজানের সময় যেমন মানুষজনের কাজ কামও কম থাকে, তাই না? অফিস আদালতে সেই সব জায়গায় একটা রিলিজিয়ান একটা ব্যাপার স্যাপার, সবাই একটু শান্ত স্নিগ্ধ, এবং রমজান উপলক্ষে দেখে করে 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে 5 বার তোকে অজু করতে হচ্ছে, প্রত্যেক পানির ব্যবহার বেড়েছে, তার মানে তোর মাথাটা শান্ত থাকতেছে, স্নিগ্ধ থাকছে। তুই কাউকে গালিগালাজ করিস না, তার মানে তোর মাথাটা ঠান্ডা থাকতেছে, তোর কারো অভিযোগ নাই, মাথা ঠান্ডা থাকতেছে। তুই কারোর সাথে ঘুরতে যাস না যে আর একটা ফাইট শুরু হলো, ওই ফাইটটাও নাই। সব কিছু মিলে রমজানটা হলো প্রত্যেকটা ছেলে মেয়ের, বিশেষ করে স্টুডেন্টের জন্য নিজেকে গুছিয়ে নেবার সবচেয়ে পারফেক্ট টাইম। ঠিক আছে, এই সময় ছেলেমেয়েরা ক্রাইমও কম করে, উত্তেজিত কম থাকে, লাফালাফি কম করে। সব কিছু মিলে এই সময়টাকে যদি কেউ প্রপারলি ইউটিলাইজ করতে ব্যর্থ হয় তাহলে সে সত্যি ব্যর্থ। ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার বাচ্চা কাচ্চারা এই সময়টাকে প্রপারলি কাজে লাগাবি তো? মূল টেক্সট বই টেবিলে নিবি তো? হ্যাঁ, পুরোটাই খালি কোচিংয়ের উপর ভরসা করিস না। এমনও হতে পারে কোচিং যা যা পড়াইছে একটাও কমন আসেনি, কিন্তু বই থেকে সেটা আসবেই 100%, মূল টেক্সট বই থেকে। আর ওই কোচিংয়ের এই শিটগুলাও বইয়ের বাইরের কিছু না, বরং উল্টা লিখতে গিয়ে ভুলভাল লিখে ফেলি আমরা। ঠিক আছে, এই জন্য এর প্রতি ডিপেন্ড করিস না। হ্যাঁ ঠিক আছে, এই ভিডিওটা যদি অন্যরা দেখে তাহলে ভাববে যে শালা কঠিন বিজনেসম্যান, হ্যাঁ যে পড়াচ্ছে আবার বলতেছে যে এরা ভুল। ঠিক আছে, তো অন্তত আমি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে বলতে পারবো যে সত্যটাও বলেছিলাম ওদেরকে, হ্যাঁ যে ঠিক আছে, যে পুরোপুরি, হ্যাঁ ঠিক আছে। এবং আল্লাহ বললো কখন বলছিস? আমি বলবো আমার ভিডিও আছে দেখেন না। ঠিক আছে, যে আমি সাক্ষী রেখে এগুলো বলেছি। কিরে কি বলিস? ঠিক আছে, তবে এই সময়টা আগামী কতদিন দেরি আছে? 50 দিন, 49 দিন, 48 দিন, যতদিনই থাকুক এই সময়টাই কোনোভাবেই অসুস্থ হবার সুযোগ নাই। এবং অসুস্থ আর সুস্থতা এগুলো টোটালি ডিপেন্ড করে তোর চরিত্রের উপর। এখন যে অসুখ হবে আমি ধরেই নিব তোর লাইফস্টাইল ডিজিজ, তোর নিজের স্টাইল খারাপ তাই তুই অসুস্থ হয়েছিস, এটাই হলো বাস্তবতা। সুতরাং কি করলে সুস্থ থাকবি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কি করলে অসুস্থ হতে পারিস সেই জায়গা থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, তুই সুস্থ থাক, তুই যে গ্রামার ফলো করছিস, যেভাবে চলছিস, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোরা ব্যর্থ হবি না, তোরা চান্স পাবি, তোরা খুশি থাকবি। আর তুই খুশি থাকলে শুধু তুই খুশি না, তোর বাপ মা খুশি, আমরা খুশি, হ্যাঁ ঠিক আছে, সবাই খুশি, এবং তোর ডিমান্ডটাই বেড়ে যাবে। তো সব শেষে সবাই ভালো থাকিস, ভালো মানুষ হোস, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।